হ্যালো এভরিওয়ান। অনেক সময় আমরা খুব ছোট ছোট কিছু ভার্বের ব্যবহার নিয়ে কনফিউজ হয়ে যাই। এগুলো হচ্ছে ডিড এবং হ্যাড। তো আজকের ক্লাসে আমরা ডিড এবং হ্যাড নিয়ে যত কনফিউশন আছে সবগুলো দূর করতে চলেছি। তো চলো ক্লাসটা শুরু করি। দেখো, প্রথমে যে কথা বলবো, ডিড এবং হ্যাড এই দুটি হচ্ছে ইরেগুলার ভার্ব। কেন? কারণ দেখবে এই যে ডু ভার্বটি আছে এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। ঠিক তেমনি হ্যাভ কিংবা হ্যাজ এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড। এখানে ডু ডিড ডান কিংবা হ্যাভ হ্যাজ এর পাস্ট ও পাস্ট পার্টিসিপল ফর্মে যেখানে হ্যাড হ্যাড হয়েছে, দেখো এই ভার্বগুলো যখন টেন্স অনুযায়ী পরিবর্তন হচ্ছে এগুলোর মধ্যে কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে এগুলো কোনো নির্দিষ্ট নিয়ম মেনে পরিবর্তন হয় না, এজন্য এগুলোকে বলে ইরেগুলার ভার্ব। এবার যদি আমি বলি যে এনজয়, এবার এনজয়টাকে যদি পাস্ট ফর্মে নেও কি হবে বলো? এটা হবে এনজয়েড। কিংবা পাস্ট পার্টিসিপল ফর্মে এনজয়টা হয়ে যাবে এনজয়েড। কিংবা যদি বলি ওপেন, ওপেন কি হবে? পাস্ট ফর্মে হয়ে যাবে ওপেন্ড। পাস্ট পার্টিসিপল ফর্মে কি হয়ে যাবে? ওপেন্ড। এখানে দেখো এনজয় শব্দটি পাস্ট ফর্মে যখন গিয়েছে দেখো ইডি যোগ হয়েছে, পাস্ট পার্টিসিপল ফর্মেও ইডি যোগ হয়েছে। ওপেন ভার্বটিও পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে ইডি যোগ হয়েছে। মানে কি, এই এনজয় কিংবা ওপেন এই দুটো ভার্বে কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম মেনে তার পাস্ট কিংবা পাস্ট পার্টিসিপল ফর্মে পরিবর্তন হয়েছে। তো যারা নিয়ম মেনে যে ভার্বগুলো পরিবর্তন হয় সেগুলোকে বলে রেগুলার ভার্ব। এবার দেখবে আমরা হ্যাভ কিংবা হ্যাজ এই দুটি ভার্বকে কোথায় দেখতে পাই বলো? আমরা হ্যাভ কিংবা হ্যাজ এগুলোকে দেখতে পাই প্রেজেন্ট টেন্সে, ঠিক আছে? আর এই হ্যাডকে কোথায় দেখতে পাই? হ্যাডকে সাধারণত আমরা পাস্ট টেন্সে দেখতে পাই। আমরা প্রেজেন্ট টেন্সে যে যে জায়গায় হ্যাভ কিংবা হ্যাজ এর ব্যবহার করি, পাস্ট টেন্সে ঠিক একই জায়গায় আমরা হ্যাড এর ব্যবহার করি। এবার প্রেজেন্ট টেন্সে দেখবে আমরা অনেক সময় হ্যাভ এর জায়গায় হ্যাজ এর ব্যবহার করি। হ্যাজ এর কেন ব্যবহার করি? দেখবে যখন কোনো সেন্টেন্সের মধ্যে আমাদের যে সাবজেক্ট থাকে, সাবজেক্ট যদি হি, শি, কোনো নাম কিংবা ইট হয়, এগুলোকে বলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই সাবজেক্ট গুলোকে হি, শি, নেম ইট এগুলোকে বলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এই ধরনের সাবজেক্টের সঙ্গে সবসময় হ্যাজ বসে। আমরা হ্যাভ হ্যাজ কোন টেন্সে ব্যবহার করি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করি এবং হ্যাড পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করি। তাহলে চলো এবার আমরা হ্যাড এর কিছু ব্যবহার দেখব। দেখবি আমরা হ্যাড অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। হ্যাড আমরা মেইন ভার্ব হিসাবেও ব্যবহার করতে পারি। হ্যাড আমরা কোনো পসেশন মানে আমাদের অধিকারে কোনো কিছু ছিল এই অর্থে আমরা হ্যাড এর ব্যবহার করতে পারি। এছাড়া হ্যাড আমরা কন্ডিশনাল সেন্টেন্সে ব্যবহার করতে পারি। আমরা ডিড এর ব্যবহার পরে শিখবো, প্রথমে হ্যাড এর ব্যবহার শিখি। এবার প্রথমে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাড এর ব্যবহার দেখি। যেমন ধরো আমি বলছি যে তুমি আশা খেয়েছিলাম, তুমি আসার আগেই আমি খেয়েছিলাম। এবার এখানে তুমি আসার আগে একটা বাক্য, আমি খেয়েছিলাম আরেকটি বাক্য। তাহলে এই দুইটি বাক্যের মধ্যে মানে এই দুইটি ঘটনার মধ্যে কোন ঘটনাটি আগে ঘটেছে বলো? আমি খেয়েছিলাম এটা আগে ঘটেছে, তারপরে তুমি এসেছো। এটাই তো, তুমি আসার আগে আমি খেয়েছিলাম, মানে আমার খাওয়ার কাজটা আগে হয়ে গিয়েছিল। তো এবার অতীতের দুইটি ঘটনার মধ্যে যে ঘটনাটি আগে ঘটবে তার জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করব এবং পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি? হ্যাড। তাহলে আমি খেয়েছিলাম এর ইংলিশটা হবে আই হ্যাড ইটেন। এবার এখানে ইটেন কেন হলো? কারণ পাস্ট পারফেক্ট টেন্সে সেন্টেন্স তৈরির যে ফরমেশন সেটা হচ্ছে আমরা সাবজেক্টের সঙ্গে সবসময় অক্সিলারি ভার্ব হ্যাড ব্যবহার করব এবং তারপরে সবসময় ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করি। এবার আমরা জানি ইট, এটা হচ্ছে বেস ফর্ম। ইট এর পাস্ট ফর্ম কি? এইট এবং থার্ড ফর্ম হচ্ছে ইটেন। তো আমরা যেহেতু পাস্ট পারফেক্ট টেন্সে বাক্যটি তৈরি করছি সেহেতু ভার্বের এই থার্ড ফর্মটা ব্যবহার করব। তো আই হ্যাড ইটেন কার আগে? বিফোর, তুমি আসার আগে, বিফোর ইউ কেম। এখানে কি হবে?
যখন অতীতে দুইটি ঘটনা ঘটবে, তো যে ঘটনাটি প্রথম ঘটবে তার জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করব, এবং যে ঘটনাটি পরে ঘটবে তার জন্য আমরা সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার করি। ঠিক আছে, এবার যদি বলি তারা গিয়েছিলাম, তারা বলার আগে আমি চলে গিয়েছিলাম, তাহলে তারা বলার আগে এটা হচ্ছে একটি ঘটনা, আর আমি চলে গিয়েছিলাম এটা আরেকটা ঘটনা। তো এখানে এই দুইটি ঘটনার মধ্যে কোন ঘটনাটি আগে ঘটেছে? আগে আমি চলে গিয়েছিলাম, তারপর তারা বলেছিল, তাহলে আমি আগে চলে গিয়েছিলাম এই ঘটনা প্রথম হয়েছে। তো তাহলে এখানে আমরা হ্যাড এর ব্যবহার করব, মানে পাস্ট পারফেক্ট টেন্সে বাক্যটি তৈরি করব। আমি চলে গিয়েছিলাম, কি হবে? আই হ্যাড গন। তারা বলার আগে, তাহলে কি হবে? বিফোর দে সেড। তারা বলার আগে আমি চলে গিয়েছিলাম। তাহলে এখানে হ্যাড দেখতে পাচ্ছ যে এই দুটি বাক্যে কিন্তু হ্যাড আমরা অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া হিসাবে এখানে আমরা হ্যাড এর ব্যবহার দেখতে পেয়েছি। এছাড়াও আমরা হ্যাড কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি। এক্ষেত্রে সেন্টেন্স তৈরির জন্য আমাদের যে স্ট্রাকচার এর প্রয়োজন সেটা হচ্ছে সাবজেক্টের পরে আমরা যে হ্যাড এর ব্যবহার করব তার সঙ্গে আমাদেরকে বিন বসাতে হবে। ঠিক আছে, বিন বসাতে হবে, এবং তারপর ভার্বের সঙ্গে আইএনজি বসাতে হবে। আরেকটা জিনিস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যেহেতু এখানে কন্টিনিউয়াস শব্দটি আছে, আমরা জানি যে আইএনজি ওয়ালা যে কোনো শব্দ হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। এবার সেটা কোন ধরনের কন্টিনিউয়াস টেন্স সেটা আমরা বুঝবো কিভাবে? সেটা বুঝবো আমরা অক্সিলারি ভার্ব দেখে। যেহেতু এখানে হেড বিন আছে, তার মানে সিম্পলি আমরা বুঝতে পারবো যে এই বাক্যটি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার যদি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের টাইমের উল্লেখ থাকে। ঠিক আছে, তো এখানে আমরা যখনই পাস্ট পারফেক্ট টেন্সে আমাদের টাইমের উল্লেখ থাকবে, সেই টাইমের আগে আমরা হয় সিন্স বসাবো নতুবা ফর বসাবো। তারা 2 ঘন্টা ধরে আমাদের উপর নজর রাখছিল। দেখো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়? অতীতে কোনো একটি কাজ কন্টিনিউয়াসলি হচ্ছিল, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অতীতে কোনো একটি কাজ যখন কন্টিনিউয়াসলি হচ্ছিল তখন আমরা সেখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করি, মানে এখানে আমাদের অক্সিলারি ভার্ব হ্যাড বিন এর ব্যবহার হয়। ঠিক আছে, তো এখানে যে তারা 2 ঘন্টা ধরে আমাদের উপর নজর রাখছিল, তাহলে সেন্টেন্সটা আমরা কিভাবে তৈরি করতে পারি বলো? কি হবে? দে হ্যাড বিন, আমি কে বলেছিলাম হ্যাড এর সঙ্গে বিন বসবে। দে হ্যাড বিন কিপিং an eyes on us, মানে আমাদের উপরে কত সময় ধরে? ফর 2 ঘন্টা। তো তাহলে কি হবে? 2 আওয়ার্স। এখানে এইভাবে 2 বলতে পারি, আবার ইচ্ছে করলে বানান করে 2 বলতে পারি। তো তারা 2 ঘন্টা আগে থেকে আমাদের উপর নজর রাখা শুরু করেছিল এবং কন্টিনিউয়াসলি এই 2 ঘন্টা আমাদের উপর নজর রেখেছিল। তো এই ক্ষেত্রে আমরা হেডের সঙ্গে বিন বসাতে পারি। ঠিক আছে, এবার যদি বলি যে তারা করছিল, তারা খুব পরিশ্রম করে পড়াশোনা করছিল, এই সেন্টেন্সটিকে আমরা এইভাবে লিখতে পারি হার্ড। এখানে দেখো আমি কোনো সময়ের উল্লেখ করিনি, কোনো টাইমের উল্লেখ করিনি। দেখো, সব সময় যে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময়ের উল্লেখ করতেই হবে এমন নয়। অনেক সময় আমরা বন্ধুদের সাথে বা বড়দের সাথে কথাবার্তায় বলি যে হ্যাঁ তারা কিন্তু খুব পরিশ্রম করে পড়াশোনা করছিল, মানে আমরা এই বাক্যটা শুনে এতটুকু বুঝতে পারছি যে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কথা, কিন্তু তাই বলে আমাদের সময়টা উল্লেখ করতেই হবে এই ধরনের কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই। তাহলে চলো এবার আমরা দেখব মেইন ভার্ব হিসাবে হ্যাড এর ব্যবহার। যেমন ধরো অনেক সময় আমরা বলি না যে আমি 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 একটি আপেল খেয়েছিলাম, ইংলিশটা হবে আই হ্যাড এ আপেল। এখানে হ্যাড কি? হ্যাড মানে হ্যাড এখানে অ্যাকচুয়ালি খেয়েছিলাম অর্থে ব্যবহার হয়েছে। আমরা ইচ্ছা করলে এখানে হ্যাড এর জায়গায় এইটও বলতে পারি, আই এইট এ অ্যাপল। এবার নিশ্চয়ই সবাই বুঝতে পারছো এখানে এইট এর অর্থ যেমন খেয়েছিলাম ঠিক তেমনি হ্যাড এর অর্থ কিন্তু খেয়েছিলাম। অথবা যেমন বলছি আমি করেছিলাম, আমি 1 গ্লাস জল পান করেছিলাম, এর ইংলিশটা কি হবে বলতো? আই হ্যাড এ গ্লাস অফ ওয়াটার। এখানে হেড এর অর্থ কি? এখানে হেড মানে হচ্ছে পান করেছিলাম, এবং এবার যদি হেড এর জায়গায় আমি বলি ড্রাঙ্ক,
I drank a গ্লাস অফ ওয়াটার। এবার ড্রাঙ্ক শব্দটি থেকে তো অবশ্যই বুঝতে পারছো যে আমি জল পান করেছিলাম, কিন্তু এখানে যদি ড্রাঙ্কের জায়গায় হ্যাড ব্যবহার করি তাহলে কিন্তু হ্যাড এর অর্থ পান করেছিলাম ব্যবহার হবে। তাহলে এখানে হ্যাড, এই বাক্যে হ্যাড কিংবা এই বাক্যে হ্যাড কি হিসাবে ব্যবহার হয়েছে বলো? এখানে কিন্তু হ্যাডকে আমরা মেইন ভার্ব হিসাবে হ্যাড এর ব্যবহার পেয়েছি। এবার দেখবো পসেশন অর্থে আমরা হ্যাড এর ব্যবহার। যেমন ধরো বলছি যে আমার একটা সুন্দর বাড়ি ছিল, ইংলিশটা হবে আই হ্যাড এ হাউস। এখানে হ্যাড কি? এখানে হ্যাড আমার পসেশন বা আমার কোনো একটা জিনিস ছিল অতীতে, এখানে অতীতের কোনো জিনিস ছিল অর্থে কিন্তু আমরা হ্যাড এর ব্যবহার করেছি। তাছাড়া যদি বলি যে গতকাল রাতে আমার একটা খুব সুন্দর স্বপ্ন এসেছিল, তো আমরা এইভাবে বলতে পারি আই হ্যাড এ নাইস ড্রিম লাস্ট নাইট। গতকাল রাতে আমার একটা খুব ভালো স্বপ্ন এসেছিল, তো সেই স্বপ্নের মধ্যে তো আমার অধিকার আছে কারণ স্বপ্নটা আমি দেখেছিলাম। তো এক্ষেত্রেও কিন্তু আমরা পসেশন অর্থে হ্যাড এর ব্যবহার করেছি। এছাড়াও হ্যাড কিন্তু আমরা কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। কন্ডিশনাল সেন্টেন্স কোনগুলো? যেখানে আমাদের কোনো ইচ্ছা থাকে কিন্তু সেই ইচ্ছাটাকে আমরা অনেক সময় বাস্তবায়িত করতে পারি না। ধরো আমি বলছি যে যদি আমার কাছে টাকা থাকতো আমি তোমাকে দিতাম, এক্ষেত্রে কিন্তু এইভাবে ইফ আই হ্যাড মানি, কি করতাম? আমি তোমাকে দিতাম, আই উড গিভ ইউ। তাহলে এখানে হ্যাড এর অর্থ কি বলো? এখানে হ্যাড এর অর্থ হয়েছে থাকতো। এইভাবে কন্ডিশনাল সেন্টেন্সে কিন্তু দেখবে হ্যাড এর প্রচুর ব্যবহার রয়েছে। এবার যদি বলো যে যদি আমার কাছে সময় থাকতো আমি তোমার সাথে দেখা করতাম, আমরা কিভাবে বলবো বলো? ইফ আই হ্যাড টাইম আই উড মিট ইউ। যদি আমার কাছে সময় থাকতো আমি তোমার সাথে দেখা করতাম। তো এইভাবে দেখবে কোনো কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু হ্যাড এর প্রচুর ব্যবহার রয়েছে। চলো এবার আমরা দেখবো ডিড এর ব্যবহার। ডিড আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি? দেখো, ডিড আমরা প্রথমত কোনো প্রশ্নের উত্তর যখন আমরা ইয়েস কিংবা নোতে দেই সেখানে কিন্তু আমরা ডিড এর ব্যবহার করতে পারি। তাছাড়া ডিড এর ব্যবহার কোন শব্দকে যখন আমরা এমফেসিস বা জোর দিয়ে বলি কোন একটা কথাকে, কোন একটা শব্দকে, সেখানে আমরা ডিড এর ব্যবহার করতে পারি। ডিড এর ব্যবহার আমরা কোন একটা কথাকে বারবার রিপিট না করা অর্থে, রিপিট না করার জন্য আমরা সেখানে ডিড এর ব্যবহার করতে পারি। তাছাড়া আমাদের মনে অনেক সময় অনেক ফিলিং থাকে, সেই ফিলিংটাকে একটু জোর গলায় বলতে গিয়েও আমরা সেখানে ডিড এর ব্যবহার করতে পারি। তো প্রথম যে ব্যবহারটা রয়েছে যে ইয়েস বা নো প্রশ্নের উত্তরে, ধরো তুমি কাউকে জিজ্ঞাসা করছো যে ডিড ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে গিয়েছিলে? এবার যদি প্রশ্নের উত্তরটা আমরা ইয়েস দেই তাহলে কি হবে? ইয়েস আই ওয়েন্ট টু স্কুল। এটা তো আমরা বুঝলাম। কিন্তু যদি এবার প্রশ্নের উত্তরটি আমরা নো বলি, যে নো, তাহলে কি হবে? আই ডিড নট গো টু স্কুল। তাছাড়া আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে যখন কোনো ইংরেজি বাক্যের মধ্যে আমরা ডিড শব্দটি দেখব, সেই বাক্যের মধ্যে আমাদের যে মেইন ভার্ব থাকবে সেই মেইন ভার্বটি সবসময় ভার্বের বেস ফর্ম বা ভার্বের ফার্স্ট ফর্ম হবে। যেমন এখানে ডিড আছে, তাই এখানে আমাদের মেইন ভার্ব যে গো আছে, গটা কিন্তু ভার্বের ফার্স্ট ফর্মে আছে। ঠিক আছে, এই বাক্যে যখন নো আই ডিড নট গো টু স্কুল বলেছি, এখানেও ডিড আছে, গটা কিন্তু ভার্বের বেস ফর্মে আছে। এবার যদি বলি যে তুমি কি ভাত খেয়েছিলে, তাহলে কি হবে? রাইস। তুমি কি ভাত খেয়েছিলে? যদি বলি না আমি খাইনি, তাহলে কি হবে? নো আই ডিড নট ইট রাইস। এখানে আরেকটা জিনিস দেখো, যে ডিড নট, এটাকে আমরা ডিড নট এর কন্ট্রাকশন ফর্ম হচ্ছে ডিডেন্ট। ঠিক আছে, তো অনেক সময় ডিড নট বলতে সময় লাগে, তো সংক্ষেপে যদি বলি নো আই ডিডেন্ট ইট রাইস, তাহলে এটা যেমন শোনার ক্ষেত্রে স্টাইলিশ মনে হচ্ছে, তেমনি কিন্তু আমাদের লিখতে গিয়ে কিংবা বলতে গিয়ে অনেক সময় কম লাগবে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা ডিড এর কন্ট্রাকশন ফর্ম কিন্তু ডিডেন্টও বলতে পারি। এবার ডিড আমরা কোনো শব্দে এমফেসিস বা জোর দেওয়া অর্থে আমরা ডিড এর ব্যবহার করতে পারি। কি করে? ধরো আমি বলছি যে সে ফল খেতে পছন্দ করে, সত্যি পছন্দ করে, কি হবে? she did likes fruits, she really did। এবার সে যে পছন্দ করে ফলটা, তার এই পছন্দের উপর আবার বলছি she really did, মানে এখানে এই লাইক শব্দটাকে বেশি জোর দিচ্ছে, এমফেসাইজ করছে কে?
এই ডিড শব্দটি। ডিড, এখানে ডিড শব্দের দ্বারা তার পছন্দ করাটাকে একটু জোর দিয়ে বলা হচ্ছে। অথবা যদি বলি যে সে আমাকে 3 বার বলেছিল, কি হবে? she did say me twice, সে আমাকে 3 বার বলেছিল। তাহলে এখানে যে 3 বার বলেছিল, সে 3 বার, এই যে আমি জোর দিয়ে বলছি সে 3 বার বলেছিল, তাহলে এই 3 বার শব্দটিকে কে এমফেসাইজ করছে বলো? এখানে ডিড শব্দটি কিন্তু এই ট্রাইস বা 3 বার শব্দটিকে জোর দিয়ে বলছে যে সে আমাকে 3 বার বলেছিল। তাছাড়া বলেছিলাম যে ডিড শব্দটি আমরা আমাদের ফিলিং বোঝাতেও ব্যবহার করতে পারি। যেমন ধরো আমি বলছি যে তুমি কখনো আমার অনুভূতিটা বুঝতে পারোনি, তো ইংলিশটা এই হবে ইউ মাই ফিলিং। তুমি আমার মনের কথাটিকে বা আমার অনুভূতিটাকে বুঝতে পারছো না। তাহলে যে নেভার, এই অ্যাডভার্বটাকে কে এমফাসাইজ করছে? ডিড শব্দটি। ডিড শব্দটি নেভারকে এমফাসাইজ করছে যে তুমি কোনো সময় আমার অনুভূতিটাকে বুঝতে পারোনি। ইউ নেভার ডিড আন্ডারস্ট্যান্ড মাই ফিলিং। এইভাবে ডিড আমরা আমাদের ফিলিংকে জোর দিয়ে বলতেও কিন্তু আমরা ডিডের ব্যবহার করতে পারি। তাহলে বুঝতেই পারছো যে ডিড এবং হ্যাড এর ব্যবহার কতটা সহজ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও টু গেট মোর ইনফরমেশন ফ্রম মাই চ্যানেল। থ্যাংক ইউ।